হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হচ্ছে কি কন্টাক্ট অ্যাঙ্গেল বা স্পর্শকোণ। এখান থেকে আমরা ক্যাপিলারি রাইজ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা পড়বো। ক্যাপিলারি জিনিসটা কি সেটাও পড়বো, কৈশিকতা বাংলায় বলে। তো এর আগে আমরা যে ফার্স্ট ভিডিও করেছি, ফার্স্ট ভিডিও মানে পৃষ্ঠটানের ফার্স্ট ভিডিও, এর তো পড়ছে 7 নম্বর ভিডিও। হ্যাঁ, তো এখানে পৃষ্ঠটানের যেটা আমরা ফার্স্ট ভিডিও করেছি সেখানে আমরা অ্যাক্সেস প্রেসার, জলবিন্দু এবং হচ্ছে বুদবুদের, এর আগে তার আগে আমরা করলাম যে সারফেস টেনশন কি জিনিস, সারফেস এনার্জি কি জিনিস, সারফেস এনার্জি কিভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, তারপর অ্যাক্সেস প্রেসার, এগুলো আমরা ইন ডিটেলস করেছি ফার্স্ট ভিডিওতে। আজকে আমরা কন্টাক্ট অ্যাঙ্গেল থেকে শুরু করব, মোটামুটি একবারে জুরিনস ল পর্যন্ত। হ্যাঁ, মানে সম্ভবত আজকের ক্লাসে শেষ হয়ে যাবে পৃষ্ঠটান বা সারফেস টেনশন যেটা আছে। ম্যাথামেটিক্যাল কিছু প্রবলেম বাকি থাকবে। হ্যাঁ, কারণ অনেক ধরনের এখান থেকে প্রবলেম পড়ে, সেই প্রবলেমগুলো আমাদের সলভ করতে হয়। স্পর্শকোণ, দেখো কিছু কিছু তরল আছে যে তরলে মধ্যে যদি আমরা কোনো কঠিন বস্তুকে প্রবেশ করাই তাহলে দেখা যায় এইভাবে উঠে যায়। আবার কিছু তরল আছে যারা কঠিন পদার্থ প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে যায়, মানে এরকম হয়ে যায়, এভাবে শেপ ধারণ করে, এভাবে শেপ ধারণ করে। তো এটাকে বলবো আমরা পারদ, এরকম পারদের হয়। এটাকে বলবো আমরা অ্যাকচুয়ালি অবিশুদ্ধ জল, অবিশুদ্ধ জল বলতে পারো। বা আর একটা আছে মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড সবচেয়ে ভালো হয়, মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড এগুলো তো সবচেয়ে বেশি ভালো ধরনের আমাদের উপরে ওঠে। তাহলে দেখো জল বা মিথাইল আয়োডাইড যদি রাখি তাহলে ওরকম উপরে উঠে যায়, আর এটা হচ্ছে নিচে নেমে যায়। আর একটা চিত্র এখানে পাশেই আমি দেখাচ্ছি, জলকে যদি কোনো কাঁচের উপরে আমরা ফেলি তাহলে জলটা দেখবে এরকম ভাবে থাকে, আর পারদকে যদি আমরা ফেলি তখন পারদ দেখবে এরকম কাঁচের উপরে গোল ভাবে বসে আছে। এটা হচ্ছে জল, জল বলতে কিন্তু সবসময় অবিশুদ্ধ ভাবে জল, আর এটা হচ্ছে পারদ। তাহলে এরকম ঘটনা ঘটছে কেন না, আমরা যদি অ্যাডহেসিভ আর কোহেসিভ দেখি, এর আগের ভিডিওতে ইন ডিটেলস আমরা এক্সপ্লেন করেছি। অ্যাডহেসিভ সংসক্তি বল মানে হচ্ছে একই পদার্থের দুটো অণুর মধ্যে, আর যেটা বলছে এই কোহেসিভটা, কোহেসিভ মানে সংসক্তি বল, সংসক্তি বল হচ্ছে একই পদার্থের দুটি অণু। আর যেটা অ্যাডহেসিভ ফোর্স সেটা হচ্ছে ভিন্ন পদার্থের দুটি অণুর মধ্যে, মানে ধরো জল আর কাঁচ, সেটা হবে কি অ্যাডহেসিভ ফোর্স। আর যদি জলেরই দুটো বিন্দু হয় তখন সেটা হবে কি কোহেসিভ ফোর্স, সংসক্তি বল। তো এখানে যদি আমরা দেখি যে ফোর্স অফ ওয়াটার টু ওয়াটার, মানে জলের জলের যে বল অর্থাৎ যেটা কোহেসিভ বল, সেটা হচ্ছে ফোর্স অফ ওয়াটার, জি মানে গ্লাস দিচ্ছি, এই ওয়াটার গ্লাসের ফোর্সটা বেশি হয়। এখানে ঠিক উল্টাটা হয়, এখানে হচ্ছে ফোর্স অফ মার্কারি টু মার্কারি গ্রেটার দেন ফোর্স অফ মার্কারি টু ওয়াটার। এই মার্কারি টু ওয়াটার কেন, গ্লাস, গ্লাস। তার মানে দেখো এখানে মার্কারি ফোর্সটা বেশি, তো মার্কারি ফোর্স যদি বেশি হয়ে যায় তাহলে এটা এরকম গোল ধারণ করছে, এটা এরকম মানে ঢেউ খেলে যাচ্ছে। তাহলে কন্টাক্ট অ্যাঙ্গেল কোনটা না, কন্টাক্ট অ্যাঙ্গেল হচ্ছে এগুলোর নাম হচ্ছে আবার মিনিসকাস। হ্যাঁ, এই যে এইগুলো না, এগুলোকে বলে মিনিসকাস বলা হয়, এগুলো মিনিসকাস। মিনিসকাসের বাংলাটা দেখি তো কি বলেছে, যা হোক এটা মিনিসকাসেই বলছে, যে টাইপগুলোকে বাংলাটা পেলাম না। মিনিসকাস, এই মিনিসকাসগুলোর স্পর্শক, এখানে একটা স্পর্শক টানলাম, এটার সঙ্গে কঠিনের যে কোণ, এবং কঠিন বলতে দেখো তোকে এখানে যে কঠিন পদার্থ ঢুকিয়েছি এর কোণ, কিন্তু যেদিকে তরল আছে সেই দিকে, মানে এই দিকে নয়, দেখো এই কোণটা কিন্তু নয়, কোন কোণটা না, যেদিকে তরল আছে এই কোণটা, এইটাকে বলা হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল থিটা। এখানে দেখো এখানে স্পর্শকটা যাবে এইদিকে, তাহলে এখানে তরলের দিকে এই কোণটা। এখন এখানে সবসময় হয় কন্টাক্ট অ্যাঙ্গেল থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, আর এখানে কন্টাক্ট অ্যাঙ্গেল দেখো থিটা লেস দেন 90 ডিগ্রি। ওকে, বিশুদ্ধ তরলের ক্ষেত্রে থিটা এটা হয় 90 ডিগ্রি। তার মানে যখন 90 ডিগ্রির কম হবে তখন উপর দিকে উঠবে, মনে রাখবে, আর যখন 90 এর থেকে বেশি হবে তখন নিচের দিকে নামবে। তাহলে স্পর্শকোণ যদি 90 এর কম হয় তার মানে তরলটা উপরের দিকে উঠবে,
আর যখন 90 এর বেশি হবে তখন কোন দিকে উঠবে, কোন দিকে যাবে, নিচের দিকে নামবে। এখানেও দেখো, এখানে স্পর্শক কোণ এই বরাবর টানবো, স্পর্শক এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এখানে এই বরাবর স্পর্শক টানবো, তাহলে হচ্ছে এই দিকের কোণটা, এই দিকে যেদিকে তরলটা আছে সেই দিকের কোণটা তখন 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, এটা হচ্ছে স্পর্শক কোণ থিটা। তাহলে এখন কেন উঠছে, দেখো এই ধরনের ঘটনা কেন ঘটছে, উপরের দিকে উঠে যাচ্ছে, কোনো সময় নিচের দিকে নেমে যাচ্ছে, এই ধরনের ঘটনা কেন ঘটছে তার কারণটা দেখো। এই ছবি থাক আমার, এইখানে আমি দেখাচ্ছি জিনিসটা। ধরো এইটি হচ্ছে নল। আচ্ছা তার আগে আমি বলে নিই যে কৈশিকতা কি জিনিস। কৈশিকতা হচ্ছে যে যদি আমরা কোনো একবারে সরু নল, যেখানে চুল ঢুকবে আর কি, এত সরু হয়, মোটা হলে হবে কিন্তু মোটার ক্ষেত্রে তোমার বেশি উঠবে না, যদি সরু হয় একবার এরকম সরু পাইপ, তাহলে যদি জলের ভিতরে ঢুকিয়ে দিই তখন সেটা ওই যে জলটা ওই পাইপ বেয়ে উঠে যাবে লেয়ার। ধরো এই পর্যন্ত জল আছে, এই পর্যন্ত জল আছে, এইখানে জলটা চলে আসবে, এইখানে কিন্তু জল নেই, এই পর্যন্ত চলে আসছে, এটা অবশ্যই বিশুদ্ধ। বা যদি অন্য কিছু ধরো, যে কি লিখেছিলাম যেন, মিথাইল আয়োডাইড, এটা যদি নাও তখন দেখা যাবে এতদূর পর্যন্ত জল চলে আসবে। এইটাই হচ্ছে বলা হচ্ছে কৈশিকতা। এটা সরু নল হতে হবে, কৈশিক নল ওই জন্য বলা হয়। যে কাদের থাকে কৈশিক নল, গাছের ওই যে জাইলেম ফ্লোয়েম দিয়ে যে জল উঠে না, ওইরকম সরু সরু নল আছে, ওই নলের মধ্যে দিয়ে উঠে, তারপর আবার অনেক কারণ থাকে, বাষ্পমোচন জনিত টান, প্রেসার থাকে কিছু, সেই জন্য উঠে, কিন্তু ওটা একটা কারণ, কৈশিকতাটাও কিন্তু একটা কারণ। এরকম ভাবে জল উঠছে কেন, তাই তো ভালো করে দেখো, এখানে জল উঠছে কেন তার কারণ যদি আমরা প্রথমে করি, যে এখানে আমরা জল দেখলাম, তার কন্টাক্ট অ্যাঙ্গেল কেমন হবে না, কন্টাক্ট অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে কম হবে। তো 90 ডিগ্রি থেকে কম হলো, এবং তাও বলে দিচ্ছি কেন হবে না, এই কারণটার জন্য। এখানে ওয়াটার মলিকুল থেকে ওয়াটার গ্লাস মলিকুলের কি হয় না, ফোর্সটা বেশি হয়ে যায়। তাহলে কি হলো, এখানে এরকম একটা মিনিসকাস তৈরি হলো। ফার্স্টে দেখো, জাস্ট এখানে একবার তরল লেভেলের সঙ্গে সঙ্গে একটা মিনিসকাস তৈরি হয়েছে। তো মিনিসকাসের বাইরের চাপ ধরো P0, ঠিক এর নিচের চাপ কত হবে মিনিসকাসের এই দিকটায়, এই দিকে যে চাপ হবে সেই চাপটা ধরো যদি আমি P1 ধরি, P1 এর মান দেখো অবশ্যই হবে P0 মাইনাস, P1 এর মান হবে P0, কারণ এই দিকের যে চাপ, এই দিকে সারফেসে বেশি চাপ থাকে না, উপরের দিকে দেখো, একটু আগে আমরা শিখেছিলাম যে ওই দিকটা হচ্ছে তোমার কি যেন সারফেস, অবতল সারফেস, কনকেভ, অবতল। তাহলে অবতলের দিকে কিন্তু চাপ বেশি থাকে, তাহলে এখানে চাপ কম থাকে, কত কম থাকে না, হচ্ছে 2s বাই বা 2t বাই r, r মানে হচ্ছে এই যে মিনিসকাস হবে তার রেডিয়াসটা, তাহলে P0 P1 সমান P0 মাইনাস 2t বাই r, এত পরিমাণ কম থাকবে। তার মানে দেখো এইখানেই P0 P1 এর যে মান এটা হচ্ছে, তো এখানে P0 আর এখানে হচ্ছে P1 এর মান এটা, মানে দেখো দুটোকে যদি আমি এখানে সমান করে দিই, তার মানে অর্থাৎ P0, হ্যাঁ P1 এর মান এটা, তাহলে কোন মানটা বেশি, এই মানটা তো বেশি। এদিকে যে চাপটা, এখানে যে চাপ আছে দেখো, এখানে P0 এই চাপটা তোমার বেশি আছে, আর এদিকে P0 মাইনাস P1, এদিকে চাপটা কি হলো, কমে গেল। কত কমেছে, কত পরিমাণ কমেছে না 2t বাই r পরিমাণ কমেছে নিচের চাপটা। নিচের দিকে যদি চাপ কম হয়, এখানে যদি চাপ কম হয়, এখানে যদি চাপ বেশি থাকে, আচ্ছা এই P0 এর চাপটা মানে ভিতর দিকে আর কি, ভিতর দিকে মানে এই দিকে কিন্তু, হ্যাঁ এই তল বরাবর এই দিকে উপর দিকে, আর এই দিকের যে চাপ, এই যে এখানে যে চাপটা আছে সেই চাপটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ড বরাবর চাপ, এদিকের চাপটা। তাহলে কি করছে, উপর দিকে উঠতে শুরু করছে, কত দূর পর্যন্ত উঠবে না, কত দূর পর্যন্ত উঠবে, যতদূর পর্যন্ত না এইটা ব্যালেন্স হবে, এই 2t বাই r যতক্ষণ পর্যন্ত না ব্যালেন্স হবে ততদূর পর্যন্ত উঠবে। ধরো এখানে ঠিক এর পরের পিকচারটা আমি আঁকছি, এখানে আঁকছি, ধরো এখানে ওয়াটার আছে, ধরো এতটা চলে এসেছে, সেম এখানে হচ্ছে P0। আচ্ছা ঠিক এই জায়গায় কত চাপ হবে আগে বার করি, তারপর এখানে বার করছি। এখানে যে চাপ হবে সেই চাপটা দেখো P0 প্লাস, এখান থেকে এই সাইড ধরে নিচে উঠেছে, এটা এই সাইড, তাহলে এই সাইড উঠেছে, তাহলে P0 মাইনাস হচ্ছে 2t বাই r, তারপরে এটা হচ্ছে তোমার এখানে মাইনাস 2t বাই r, আর এই সাইডের জন্য হচ্ছে প্লাস কত যেন রো জি এইচ, ব্যাস রো জি এইচ, এটা কিন্তু যোগ হয়ে গেল, নিচের এই সাইডের জন্য চাপটা বেশি হবে। এখন দেখো যদি
এই টার্মটা আর এই টার্মটা সমান হয়, ভালো করে দেখো, এই টার্ম যদি সমান হয় তাহলে এই বিন্দুতে চাপ P0 সমান হবে, বা এখানে তো P0 আছে, তাহলে P0 যখন সমান হয়ে যাবে তখন আর জল উঠবে না। এই জন্য বলছি আমি যে এই দুটো মান যদি সমান হয়ে যায়, অর্থাৎ 2T/r সমান যদি রো জি এইচ হয়ে যায়, আর জল উঠবে না, আর জল উঠবে না। বুঝে গেল ব্যাপারটা? 2T/r যদি হয় তাহলে কত না, আর জল উঠবে না ওখানে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন কৈশিকতে এরকম ভাবে জল উঠে। তো এখান থেকে আমরা দেখো এই হাইট যেটা আছে এই এইচটা ক্যালকুলেট করতে পারবো, হাইটটা। তাহলে এটা একটা আমাদের কিন্তু প্রসেস, হাইট বার করা। আবার প্রসেস আছে, এই একটা প্রসেস, এটাকেও একবার ভালো করে দেখে নাও, আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো ভালোভাবে। এইটা হচ্ছে তোমার একটা টিউব। প্রথমে ধরো এখানে ওয়াটার আছে, এ পর্যন্ত ওয়াটার আছে, আমি মনে করে নিচ্ছি যে এতদূর পর্যন্ত জল উঠে গেছে, এইখান থেকে ডট 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 হাইট হচ্ছে কত, এইচ, যতটা জল উঠেছে তার হাইট হচ্ছে এইচ। হলো? এখন আমরা যদি এই বিন্দু, আচ্ছা প্রথমে দেখো এখানে যদি P0 চাপ হয়, এখানে চাপ বেশি থাকে, হ্যাঁ, কারণ তুমি একবারে ভিতরে দেখো না, এটা গোল করে দেখে নাও, এখানে চাপ কত ছিল, P0 প্লাস হচ্ছে 2T/r, আর বাইরের চাপ ছিল P0। এই দিকটা হচ্ছে অবতল, অবতলে চাপ বেশি থাকে, কত থাকে, 2T/r পরিমাণ, দুটো সারফেস হলো 4 তো এখানে দেখো, এরপর তার মানে দেখো এইখানে চাপ কত আসবে, তাহলে এই জায়গায় চাপ হচ্ছে, এখানে যদি P0 হয় তাহলে এখানে কত থাকতে হবে, মাইনাস থাকতে হবে, মাইনাস হচ্ছে 2T/r, তবে তো ব্যালেন্স হবে। তো এই ঘটনাটাই তো ঘটছে আমাদের, দেখো এই দিকটা অবতলের উপরে P0, তাহলে এখানে এই পয়েন্টে কত আসবে, P0 মাইনাস হচ্ছে 2T/r, P0 মাইনাস 2T/r, এই বিন্দুতে, জাস্ট এখানে যদি একটা বিন্দু ধরি আমরা, যদি এখানে বিন্দু ধরি, আচ্ছা এখানে জাস্ট এখানে বলতে একবার কাছাকাছি ধরো, নাহলে বুঝে যাবে না, জাস্ট এখানে কাছাকাছি, এতটা দূরে হয়ে গেলে এইচটা ধরতে হবে, হ্যাঁ, জাস্ট ওর নিচটাতে, এটা এই বিন্দুতে। এরপর এই সাইডে কত হবে দেখো, ধরো এই বিন্দুটা যদি ধরি আমরা, এখানে ধরো 1 নাম্বার বিন্দু ধরলাম, তাহলে 1 নাম্বার বিন্দুতে এটাকে P1 বলছি, P1 কত হবে, P0 হবে, মাইনাস হচ্ছে 2T/r হবে এখানে, প্লাস হচ্ছে এই সাইডের জন্য হবে, প্লাস হচ্ছে তোমার রো জি ইন্টু এইচ, এই সাইডের জন্য চাপ এটা আসবে। আবার একই রকম ভাবে যদি এখানে একটা বিন্দু ধরি 2, এখানে একটা 3 ধরি, তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বারের চাপ কত হবে দেখো, P0 হবে, কারণ এখানে তো আর কোনো কলাম তলাম কোনো কিছু নেই, এগুলো পুরো লিকুইড আছে, তরল পুরো ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, এটা পুরোটা তরল। তাহলে 2 নাম্বার 3 নাম্বারে কার সঙ্গে সমান হবে, P0 এর সঙ্গে সমান হবে। আবার আমরা পড়েছি, প্রথম ক্লাসে পড়েছি যে যদি তরল গতিশীল না হয় তাহলে হরাইজন্টাল বরাবর যতগুলো লাইন থাকবে সব লাইনে কি হয়, চাপ সমান হয়। অর্থাৎ এখানে যদি P0 হয় মানে P2 এর মানটা কত হবে, P0 হবে, P3 এর মান কত হবে না, এটাও P0 হবে, আবার P1 সমান হচ্ছে P2 সমান হচ্ছে P3, তার মানে আমরা লিখতে পারি P0 সমান P0 মাইনাস 2T/r প্লাস রো জি ইন্টু এইচ। এখন এটা কেটে গেল, তার মানে দেখো 2T/r সমান হচ্ছে রো জি ইন্টু এইচ, অর্থাৎ এইচ হাইট সমান হচ্ছে 2T/r রো ইন্টু জি। এটা এই আরটা কি, এই আরটা রেডিয়াস অফ মেনিসকাস, এটা তোমার মেনিসকাস, এবং এটা কিরকম ফর্ম করে, এটা ফর্ম করে তোমার এরকম, এইভাবে মেনিসকাসটা এইভাবে থাকে। তাহলে এর যে রেডিয়াস, মেনিসকাসের যে রেডিয়াস, ধরো এখান থেকে এটা দিলাম, এটা এই মেনিসকাসের রেডিয়াসটা এখন ক্যাপিটাল আর। এখন যদি আমরা টিউবের রেডিয়াস, এই যে টিউবটা নিয়েছি আমরা, যে নলটা নিয়েছি, এই নলের রেডিয়াস এর সঙ্গে কি সমান হবে না, হবে না, না একই হয় না, এগুলো কিন্তু একই হয় না, বুঝতে পারছো, মানে এই টিউবের রেডিয়াসটা মেনিসকাসের রেডিয়াসের সমান হয় না। আমরা যে আরটা পেয়েছি ক্যাপিটাল আরটা, সেটা হচ্ছে আমাদের মেনিসকাসের রেডিয়াস, কারণ মেনিসকাস ধরে করেছি আরটা জেনারেশন কোথায়, উৎপত্তি কোথায় হয়েছে, এই আর থেকে, তো এই আরটা মানে কি, এই যে স্পিয়ার। তাহলে এদের মধ্যে রিলেশন করার জন্য আমাদের এই কন্টাক্ট অ্যাঙ্গেলের ব্যবহারটা নিয়ে আসতে হবে। দেখো আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের মেনিসকাস, একটু বড় করে আঁকছি আর কি, এটা মেনিসকাস, এরকম হলো মেনিসকাস, হ্যাঁ,
এরপর এখান থেকে আচ্ছা আচ্ছা এখান থেকে এটা ডট ডট উপরে তুলে দাও। আচ্ছা এইটা হচ্ছে ধরো না টিউব, এরকম ভাবে আছে। আর একটু উঠে যায়, হ্যাঁ এটা। তাহলে এখান থেকে মেজরেড স্মল আর একটা টিউব রেডিয়াস হচ্ছে। আচ্ছা এখানে যে মিনিসকাস হয়েছে সেই মিনিসকাসটা এরকম ভাবে যে এরকম পুরো বড় গোল করেছে এরকম আটটু, হ্যাঁ ঠিক আছে আর একটু যাবে, ব্যাস এরকম ভাবে। তাহলে এই মিনিসকাসের কিন্তু রেডিয়াসটা ধরো সামথিং কোনো একটা জায়গায় আছে, এখানে একটা, এখানে আর একটু নিচে হবে, দেখুন ওখানে দেখাচ্ছে এখানে আছে, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল আর। এখন এইটা তো নলটা আমাদের বড় করে রেখেছি বোঝার জন্য। তো এখান থেকে যদি আমরা ডট ডট করে টেনে দিই, এই অ্যাঙ্গেলটা কি হবে, থিটা হবে। ওকে, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা হচ্ছে ওই আমাদের অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, স্পর্শকোণ। এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে, থিটা হবে। আচ্ছা এখন এইটাকেও যদি এদিকে বাড়িয়ে দেওয়া হয়, এটা দেখো আর, তো ওই বৃত্তটার আর, তাহলে আর হলে এই যে বড় কোণটা মানে এখান থেকে এটা 90 ডিগ্রি, তাহলে এই পর্যন্ত কোণটা আসছে, এই কোণটা আসছে 90 মাইনাস থিটা, এই কোণটা আসছে 90 মাইনাস থিটা। আবার এই দিকের কোণটা দেখো, এই যে আমি টানছি, এইটা আবার 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা, মানে এইটা থিটা চলে আসছে। ক্লিয়ার, বুঝা গেল ব্যাপারটা? মানে এখান থেকে এই কোণটা 90 মাইনাস থিটা আসছে কেন না, এই যে বড় এই কোণটা যেটা চালাচ্ছি হাত, দেখো এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে এতটা পর্যন্ত 90 ডিগ্রি, 90, তাহলে 90 থেকে থিটা বিয়োগ করে দিলে আমরা এটা পাবো 90 মাইনাস থিটা। আবার এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে তার থেকে 90 মাইনাস থিটা বিয়োগ করে দিলে থিটা পড়ে থাকবে, তাহলে ওটা থিটা চলে এলো। তাহলে এখন cos থিটার ভ্যালু কি, ভূমি বাই অতিভুজ, তাই তো, আর বাই অতিভুজ, এখানে ক্যাপিটাল আর, দেখো এটা লম্ব, এটা অতিভুজটা, তাহলে এখানে ক্যাপিটাল আর এর ভ্যালু আসছে দেখো স্মল আর ডিভাইডেড বাই cos অফ থিটা। এখানে যদি পুট করে দেওয়া হয় এইচ এর ভ্যালু আসছে, তাহলে cos থিটা উপরে উঠে যাচ্ছে, তাহলে 2t cos থিটা ডিভাইডেড বাই স্মল আর রো ইনটু জি, এইটি হচ্ছে ফর্মুলা। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি যদি যেটা করা যায়, সেই পদ্ধতিটা দেখো, আর একটা পদ্ধতি কিভাবে করা যায়, এখান থেকে আমি করছি, দেখো এই ছবি থেকে হয়ে যাবে। দেখো এখানে এই বরাবর যদি আমরা স্পর্শক টানি, এই বরাবর যদি আমরা স্পর্শক টানি, তাহলে এই স্পর্শক বরাবর আমাদের মানে এই তলটা কিরকম আছে, তলটাতে এইভাবে আছে না, এইভাবে আছে। তো এখানে টোটাল যে রেজাল্টেন্ট ফোর্সটা, সেই রেজাল্টেন্ট সারফেস টেনশন ধরো এরকম দিকে আসছে, এটা হচ্ছে টি, এটা ঠিক মানে এটা ইয়ে দিচ্ছে, কাঁচকে টানছে, মানে যে গ্লাসটা আছে সেই গ্লাসটাকে এরকম ভাবে সারফেস দ্বারা টানছে, সারফেস টেনশন টি দ্বারা। এখন এটার ঠিক রিয়াকশন দিবে এই ডিরেকশনে, এটাও টি হলো। তো এই অ্যাঙ্গেলটা যদি কন্টাক্ট অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে অ্যাঙ্গেলটাও থিটা আসবে, তাহলে এদিকে থিটার একটা কম্পোনেন্ট টি কস থিটা, আর এইদিকে আসবে টি সাইন থিটা। একই রকম ভাবে যদি আমরা এই প্লেনে আঁকি, উপর দিকে টি কস থিটা পাবো, আর এই দিকে পাবো টি সাইন থিটা। ধরো পেনটা, এখানে পেন না হলে ভালো বুঝতে পারবো না। আচ্ছা আর বড় গোল কে আছে দেখিনি, বড় গোলাকার বস্তু, হ্যাঁ একজনকে পেয়েছি, এর কাজে লাগতে পারে, ঠিক এখানে অনেক কাজে। দেখো এটা যে এরকম একবারে শেপটা এরকমই আসছে, দেখো মিনিসকাসের শেপটা, এইদিকে ধরো জল আছে, তো এই যে শেপটা, এই শেপে এরকম ভাবে ট্যানজেনশিয়াল একটা ফোর্স কাজ করছে এদিকে, এইভাবে দেখো এবার পেন্টের মতনই আছে। তো এই পেন্টের একটা কম্পোনেন্ট উপর দিকে যাচ্ছে, যে উপর দিকে টি কস থিটা, আর একটা আসছে এইদিকে টি সাইন থিটা। এখন এখানে যদি ধরি উপর দিকে যাবে কত, টি কস থিটা, নিচের দিকে নিচে নয় এই পাশের দিকে আসবে, এটা এদিকে আসবে সাইন থিটা, এদিকে যদি সেম সাইন থিটা। এখানে যদি ধরি তাহলে সব জায়গায় দেখো এটার প্লেনের এই বরাবর সাইন থিটা আসছে, যেখানে খুশি ধরো, আর কস থিটা গেলে সব উপর দিকে থাকছে। তো এই পুরো শেপটা কত না, পুরো শেপটা হচ্ছে 2 পাই আর, 2 পাই আর এ টি কস থিটা উপর দিয়ে কাজ করছে সারফেস টেনশনের জন্য। ওকে, আর সাইন থিটা গুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে পরস্পর। তাহলে সাইন থিটা এখানেও এরকম আসবে, এইদিকে ধরো একটা কম্পোনেন্ট আসবে টি কস থিটা, আর ঠিক এটার এইদিকে আসবে টি সাইন থিটা।
আবার যতগুলো আঁকবে, এটা তো আর আঁকা যাচ্ছে না, এইদিকে একটা আসবে সেই দিকে একটা যাবে, cos থিটা সব উপর দিকে। তার মানে দেখো ঊর্ধ্বমুখী বল আচ্ছা মোট বল করো, ঊর্ধ্বমুখী মোট বল দেখো টি সাইন থিটা, এই টি সাইন থিটা কেন, টি কস থিটা ইন্টু 2 পাই আর, 2 পাই ইন্টু আর, এই আরটা কিন্তু অবশ্যই রেডিয়াস অফ টিউবের হচ্ছে ব্যাসার্ধ, কারণ এটা ব্যাসার্ধ না হলে 2 পাই আর পরিধিটা আমরা কোথায় পাবো, 2 পাই আর হলো, এটা ঊর্ধ্বমুখী মোট বল। নিম্নমুখী মোট বল কত? নিম্নমুখী মোট বল, নিম্নমুখী মোট বল কত আসবে দেখো না, এটা হচ্ছে এইচ হাইট, তো এইচ হাইটের আবার এটা পুরোটা কমপ্লিটটা ধরো, এখানে ধরলাম না, এই পর্যন্ত আমি হাইট ধরলাম, কারণ এখানে তো চাপের গল্প আসছে না, ওই পর্যন্ত লিকুইড ধরবো। তাহলে দেখো লিকুইডের ওজন দিয়ে টানবে, তাহলে ক্রস সেকশন এরিয়া মানে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, মানে আয়তন পেলাম, ইন্টু রো ইন্টু জি, এটা নিচের দিকে টানছে, প্লাস ভালো করে দেখো এই যে মিনিসকাস আমরা যে এখানে বড় করে আঁকছি, ওখানে আর গ্যাজেপেটে করছি না, এই যে মিনিসকাস আমি তো হাইটটা এই নিচের দিকে নিয়েছি, এখান থেকে হাইটটা ক্যালকুলেট করেছি, বাট এখানে তো কিছু জল ঢুকে আছে, যে এইটুকু দেখুন, এইটা আর এটা, এদেরকে আমরা ধরে নিচ্ছি যে ভি ভলিউম আছে, তাহলে ভি রো ইন্টু জি, ভি রো জি, আরও একটা জল আছে, এটা নিম্নমুখী মোট বল। তাহলে এখন যেহেতু ইকুইলিব্রিয়াম আছে, তাহলে কি হবে, নিম্নমুখী ঊর্ধ্বমুখী বল সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি টি কস থিটা 2 পাই আর সমান হচ্ছে পাই আর স্কোয়ার রো জি, এইচ কোথায়, হ্যাঁ এইচটা বাইরেই দিই, এই প্লাস হচ্ছে ভি রো জি। এখন দেখো বলছি যে ওই নলটা এতটাই সরু হবে যে চুলের মতো হবে, মানে চুল ঢুকবে, তো এইখানে যে জলটা বসে থাকবে সেটাকে নেগলেক্টেড করতে পারি, অর্থাৎ এই টার্মটাকে যদি আমরা টেন্স টু জিরো ধরে নিই, তাহলে এখানে আসছে দেখো টি, এটা থিটা দিতে ভুলে গেছি, cos অফ থিটা 2 পাই আর সমান হচ্ছে পাই আর স্কোয়ার রো জি ইন্টু এইচ। তাহলে এখানে দেখো পাই পাই কেটছে, আর একটা আর কাটছে, রো রো ক্যান্সেল, রো তো নেই, ও আছে, তাহলে এইচ এদিকে নিয়ে আসো, তাহলে দেখো এখানে 2t cos থিটা বাই এখানে হচ্ছে আর রো জি সমান এইচ, এটা আগের ফর্মুলাটা চলে, একই ফর্মুলা আসছে, 2t cos থিটা সমান রো আর জি। তাহলে ভি এর ভ্যালু কত হবে না, দেখো যদি কোনো অঙ্কে পড়ে আমি ভি এর ভ্যালু ক্যালকুলেশন করে দিচ্ছি, দেখো ভি এর ভ্যালু কি করে ক্যালকুলেট করব না, আমরা যদি কনসিডার করে নিই, এখানেও তো কনসিডারেবল কেস, এরকম ভাবে যে এটা রেডিয়াসটা হচ্ছে কত, রেডিয়াস হচ্ছে ধরুন আর, এই টিউবের, আর এখান থেকে যেটা করেছি সেটাও আর হয়েছে, অর্থাৎ এই যে এখানে এই পর্যন্ত যে তোমার ইয়েটা আছে, এখানে যে জলটা আছে সেটা একটা সিলিন্ডারের মতো আছে, মানে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু আর, এই যে আর হাইট হলো পাই আর স্কোয়ার ইন্টু আর, মাইনাস এই পুরো অর্ধগোলকটা বিয়োগ করে দিই, অর্ধগোলক কত হবে, অর্ধগোলকটা হচ্ছে তোমার, অর্ধগোলক মানে 4/3 পাই আর কিউব, মানে 2/3 পাই আর কিউব। তাহলে এখানে দেখো পাই আর কিউব কমন গেল, কারণ আর স্কোয়ার আর আর কিউব, তাহলে এখানে পড়ে 1 মাইনাস 2/3, 3 মাইনাস হচ্ছে 2, মানে 1/3 চলে আসছে, সমান আসছে 1/3 পাই আর কিউব, এটা কারেক্ট আসছে। মানে এখানে যেটা আমরা বসাবো, এই যে এখানে ভি এর জায়গাতে এইটা বসিয়ে দেবো, ব্যাস, তারপর যা আছে ক্যালকুলেশন ওরকম হতে শুরু করবে, অর্থাৎ এইটা যদি ভি কে টেন্স টু জিরো না ধরে নিই আমরা, তাহলে দেখো কত আসছে, পাই আর স্কোয়ার রো জি এইচ প্লাস 1/3 পাই আর কিউব রো জি, তাহলে এখানে পাই আর স্কোয়ার রো জি এইচ কমন, এখানে পড়ে থাকবে এইচ, তো ওখানে আছে নেই, এখানে পড়ে থাকবে এইচ প্লাস 1/3 আর,
এইচ প্লাস একে 3r করে দেবে, রয়েছে সব কমন। এখানে তো টি কস থিটা আসছে আর 2πr, তাহলে এখানে পাই পাই ক্যান্সেল, একটা আর ক্যান্সেল, ব্যাস। তাহলে 2t cos থিটা, আচ্ছা ওটাকে এদিকে নিয়ে আসতে পারি, যাই হোক এরকম করে রেখে দিলাম আমি। হ্যাঁ, তাহলে আর রো জি এইচ প্লাস 1/3 আর, এই ভ্যালুটা আসছে। দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখো, আমরা এই ওয়াইড হিসাবও ক্যালকুলেট করতে পারি, আবার এইভাবে যেটা উঠছে সেটাও করতে পারি। তো জুরিনস ল এখনো পর্যন্ত এলো না। না, জুরিনস ল এখানে যে ফর্মুলাটা সেটা যদি আমরা লিখি, এই সমান ছিল 2t cos থিটা বাই, এখানে ছিল তোমার আর রো ইন্টু জি। এখানে ভেরিয়েবল কে না, ভেরিয়েবল হচ্ছে দেখো আর, কারণ টিউবটা তোমার চেঞ্জ করতে পারো, তুমি ছোট বড় নিতে পারো রেডিয়াসটা। এইচ কতটা উঠবে নামবে। আচ্ছা, টি অলওয়েজ একটা নির্দিষ্ট লিকুইডের ক্ষেত্রে কনস্ট্যান্ট, জি তো অলওয়েজ কনস্ট্যান্ট, রো একটা নির্দিষ্ট লিকুইডের ক্ষেত্রে রো কনস্ট্যান্ট, ধ্রুবক। cos থিটা এই কন্টাক্ট অ্যাঙ্গেল ওটাও কনস্ট্যান্ট। তার মানে আমরা আর আর এইচ সমান কনস্ট্যান্ট বলতে পারি। এটার নামই হচ্ছে জুরিনসের সূত্র, জুরিনের সূত্র। এইটা আর এইচ সমান কনস্ট্যান্ট, এটাই হচ্ছে জুরিনসের সূত্র। অর্থাৎ আর আর এইচ যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে একটা স্ট্রেট লাইন গ্রাফ আমরা পাবো। আর এইচ যদি গ্রাফ প্লট করি, স্ট্রেট লাইন আমরা গ্রাফ পাবো। বুঝা গেল ব্যাপারটা? তাহলে দুটো ফর্মুলা কেন আমাদেরকে মনে রাখতে হয়, বা এই যে ক্যালকুলেশন এগুলো কেন মনে রাখতে হয়? না, একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল মনে হচ্ছে 2000 কত সালে, 2000 সামথিং কিছু একটা ছিল, দাঁড়া দেখছি, সালটা এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা যাই হোক, প্রবলেমটা দেখো, প্রবলেমটা ছিল ওটাকে কিন্তু আর ওয়ার্ড দিয়ে আমরা বা ডাইরেক্ট এই থিওরি দিয়ে ক্যালকুলেশন করতে পারবো না। এরকম একটা চৌবাচ্চা জল আছে এই পর্যন্ত, ধরো যে এখান থেকে কি করেছে, এইভাবে একটা, এটা হচ্ছে ওই যে এইভাবে চোঙ রেখেছে, যে যতদূর জল উঠেছে যেখানে মিনিসকাস হয়েছে তার রেডিয়াসটা দিয়ে দিয়েছি বি, মানে এতদূর পর্যন্ত জল উঠেছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত বি দিয়ে দিয়েছি, এটা বি, রেডিয়াসটা হচ্ছে বি। কার রেডিয়াসটা? না ওই এটা মানে তোমার ওই যেটা আমাদের যেটা চোঙটা আছে না, এই চোঙটার রেডিয়াসটা, চোঙের রেডিয়াস, মিনিসকাসের রেডিয়াস কিন্তু না, চোঙের রেডিয়াস দিয়েছি। আচ্ছা, দিয়ে তোমাকে জানতে চাইছি যে হাইট কত উঠবে, মানে লিকুইড কত উঠবে, এটা পুরো লিকুইড দিয়ে ভর্তি থাকবে, তো লিকুইড কত যাবে হাইট। তাহলে এমনি যদি আমরা ফর্মুলা লাগাই তাহলে এইচ সমান হবে কত, এইচ সমান হবে 2t সারফেস টেনশন টি cos অফ, এখানে হচ্ছে তোমার cos অফ থিটা। হ্যাঁ, এটাও বলে দিয়েছি যে এখানে যে কন্টাক্ট অ্যাঙ্গেল করেছে সেই কন্টাক্ট অ্যাঙ্গেলটা তোমার থিটা করেছে। আর একটা জিনিস ডাটা দেওয়া আছে, এইখানে এই অ্যাঙ্গেলটা মানে পুরো অ্যাঙ্গেলটা আলফা দেওয়া আছে, cos থিটা ডিভাইডেড বাই, এমনি যদি ফর্মুলা আমরা লাগাই তাহলে আর এর জায়গায় বি হবে, রো হবে, আর জি হবে, তাই তো এটা হবে। কিন্তু অ্যান্সার এটা নয়, অ্যান্সার দেওয়া আছে বা অ্যান্সার হবে এটা 2t cos অফ থিটা প্লাস আলফা বাই 2 ডিভাইডেড বাই বি রো ইন্টু জি। তার মানে কি প্রবলেম আমাদের দাঁড়ালো দেখো, এখানে আবার ওয়েট দিয়েও করতে পারবো না, এই কতটা জল ঢুকবে সেটাও করতে পারবো না, কারণ এই যদি বলতো যে জাস্ট টাচ করে আছে তাহলে মিলে যেত। হ্যাঁ, কারণ তার ভলিউম পাবো আমরা কত, 1/3 পাই স্কয়ার ইঞ্চ। হ্যাঁ, পুরো যে তোমার চোঙের 1/3 পাই স্কয়ার ইঞ্চ, শঙ্কু, এটি চোঙ বলবো না, শঙ্কু, তাহলে শঙ্কুর যে আয়তন 1/3 পাই স্কয়ার ইঞ্চ হয়েছে, সেখান থেকে কোণ বলে ইংরেজিতে, তার আমরা আয়তন পেয়ে গেলাম, ওয়াটার দিয়ে পুরোটা ক্যালকুলেশন করতে পারবো। বাট এখানে কতটা ডুবানো আছে সে পোর্শন তো আমাদেরকে বলে দেয়নি। তাহলে এখানে আমরা ফর্মুলা ইউজ করব, দেখো চাপ দিয়ে করব, অর্থাৎ চাপের যে ফর্মুলা সেই ফর্মুলা বা ওই ফর্মুলাটা, তাহলে এইচ সমান কি এসেছিল 2t ডিভাইডেড বাই এখানে হচ্ছে ক্যাপিটাল আর রো ইন্টু জি, যেখানে আরটা ছিল মিনিসকাস।
ব্যাস এই ফর্মুলার পরে আরটাকে আমরা থিটার রেসপেক্টে কনভার্ট করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে। তো কি করে করবো দেখো না, আমরা যদি এই মেনিসকাসটাকে এখানে একটু ভালো করে আঁকি, এটা একটু দূরে যাবে, এটাই ধরুন। তাহলে এই পুরো বড় কোণটা যদি আলফা হয়, এই ছোট কোণটা কত হবে? আলফা বাই 2 হবে, অর্ধেকটা। এখন আমি ধরে নিচ্ছি যে এটার হচ্ছে মেনিসকাসটা এরকম করেছে এইভাবে। তাহলে মেনিসকাস যদি এরকম করে, তাহলে এখান থেকে একটা স্পর্শক যদি টানি, স্পর্শকটা আর একটু বড় করি, স্পর্শক যদি এরকম ভাবে টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। আচ্ছা, এখানে ঠিক সজ্জা আমরা যদি নিচের দিকে একটা রেখা টানি, এখানে আর একটু বাঁকাতে হবে, নাহলে হবে না। এই ফর্মুলাটা মুছলাম। হ্যাঁ, এই পুরো বড় কোণটা হচ্ছে আলফা, তাহলে এটার অর্ধেকটা হচ্ছে আলফা বাই 2 হলো। এরপর আমরা ধরে নিই যে এখানে জলের মেনিসকাস এরকম ভাবে আছে, তাহলে এখান থেকে স্পর্শক টানলাম, এটা এই অ্যাঙ্গেলটা কত হলো? থিটা হলো। এটাকে আর একটু বাড়াই, আচ্ছা এইটাকেও বাড়িয়ে দিলাম, স্পর্শককেও বাড়িয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল থিটা। এখান থেকে সজ্জাকটা নিচের দিকে যদি টানি আমরা, মানে এর সঙ্গে যদি সমান্তরাল হয়, তাহলে এইটা যদি আলফা বাই 2 হয়, এই কোণটা হবে আলফা বাই 2, এই কোণটা আসবে আলফা বাই 2। হ্যাঁ, এরপর একে যদি আমরা সজ্জা করে উপর দিকে বাড়িয়ে দিই, তাহলে এইটা যদি আলফা বাই 2 হয়, এই কোণটা হবে কত? আলফা বাই 2। এটাকে রিস্টেজ রাখছি না। আচ্ছা, এই ফর্মুলাটা মুছে দিই, এটা অ্যান্সার আসবে, এটা দেখে নিচ্ছি। এরকম h বাই 2 আসবে, এটা আসবে কত? এটা আলফা, এটা আলফা বাই 2। এখন আমরা মনে করছি যে এইটা তো আমাদের বি দেওয়া আছে, এটা এটা তো বি দেওয়া আছে, আর ধরে নিচ্ছি যে মেনিসকাসের এরকম ডট 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 করে ঘুরছে, তো তার রেডিয়াসটা, এটাকে মুছে দিই, তার রেডিয়াসটা আছে সামথিং এরকম জায়গায়, এটা উপরেই হবে কারণ এই রেখার উপরেই হবে। তাহলে এখান থেকে এটা টেনে দাও। এখন এই পোর্শনটা যদি টানি, তাহলে দেখো স্পর্শকের সঙ্গে যে কোণ করবে, মানে স্পর্শক হয়েছে কোণটা, এইটার সঙ্গে বাড়ি দেওয়া হয়েছে, আর এটাকে বাড়ি দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। দেখো এই যে স্পর্শক, এটা এটা না, এইটা স্পর্শক, তো তাহলে এই দৈর্ঘ্যটা এটা, এই যে এইটা স্পর্শকটা। তাহলে এখান থেকে দেখো আমি উপরে আঁকছি, এই পুরো বড় কোণটা এইটা 90, পুরো 90 আসবে, তাই তো? আর স্পর্শক, তো স্পর্শকের উপরে আর আছে, এটা পুরো যখন আমাদের আসবে, কোনো গোলক আসবে, তার স্পর্শক থেকে রেডিয়াস সবসময় 90 ডিগ্রি থাকবে। তাহলে এই কোণটা কত আসছে? এই কোণটা 90 মাইনাস থিটা মাইনাস আলফা বাই 2, কারণ এই দুটো বিয়োগ করে দিলে এটা পাবো, পুরোটা 90। আবার ভালো করে দেখো, এই কোণটা 90 ডিগ্রি, দেখো এটা, কারণ এটা সোজা গেছে আর এটা এইদিকে সোজা এসছে, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আবার এই কোণের মানে এটা, তাহলে এই 90 থেকে বিয়োগ করে দিলে এটা পাবো, হয়েছে? তাহলে 90 থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে দেখো 90 মাইনাস অফ 90, আর এটা প্লাস হয়ে যাবে, প্লাস অফ আলফা বাই 2 প্লাস হচ্ছে থিটা। তাহলে 90 90 কেটে গেল, তাহলে এই যে কোণটা, এই কোণটার মান আসছে, বাইরে লিখলাম, এই কোণটার মান আসছে থিটা প্লাস আলফা বাই 2। আর cos কি হবে? cos থিটা, cos থিটা প্লাস আলফা বাই 2 এর ভ্যালু হবে b বাই r, এটা তো r, এখানে r যেটা, তার মানে দেখো b বাই ক্যাপিটাল R সমান আসছে cos অফ থিটা প্লাস আলফা বাই 2। তার মানে এখানে r ইকুয়াল টু আসছে b ডিভাইডেড বাই cos থিটা প্লাস আলফা বাই 2। তার মানে h ইকুয়াল টু আসছে 2t cos থিটা প্লাস আলফা বাই 2 হোল ডিভাইডেড বাই b, এটা b রো g, এটি অ্যান্সার হবে।
এখানে বললাম যে ওয়েট ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ওই ফর্মুলা দিয়ে এটা সলভ করা যাবে না। তাহলে আমাদেরকে তখন এই দুটো মেথডই মনে রাখতে হবে, দুটো মেথডই আমাদেরকে মনে রাখতে হবে। এইটি হচ্ছে তোমার প্রবলেমটা কত সালে ছিল বলতে পারছি না, কিন্তু যেই মেন্স সে পড়েছিল মনে হয় 14 না কত হবে, জাস্ট এরকম সালটা আমার এখানে লেখা নেই, ওরকমই হবে, কিছু একটা সাল আসবে এখানে। ওকে, তো আমাদের যে পৃষ্ঠটানে আমাদের এই পর্যন্ত আছে। এরপর বাকি যেগুলো আছে সেগুলো কনসেপ্ট বেস, যেমন ওই এনার্জির কিছু নিউমেরিক্যাল পড়ে, প্লেটকে সরাতে কত কাজ করতে হবে, এই নলে কতটা জল উঠবে, কত সরু হবে, কত মোটা হবে, সেগুলো অবশ্যই অনলি আমরা ম্যাথামেটিক্স যে আমাদের ভিডিও বানায় সেই ভিডিওতে নিয়ে আসবো, এবং ওটা নেক্সট ভিডিওতে আসবে, কারণ আমরা ফ্লুইড প্রবাহের ধর্ম 8 সমস্ত থিওরি শেষ করলাম। এর পরের ভিডিও থেকে অবশ্যই আমরা ম্যাথামেটিক্যাল, কিন্তু সেটা ম্যাথামেটিক্যাল 9 নাম্বার থাকবে না, লেখা থাকবে যে অনলি ম্যাথামেটিক্স অফ ফ্লুইড মেকানিক্স, ইংরেজিতে লেখা থাকবে অনলি ম্যাথামেটিক্স অফ ফ্লুইড মেকানিক্স, বা এরকমভাবে তোমরা সার্চ করতে পারো যে ম্যাথামেটিক্স বাই টিডিএম স্যার। ওকে, সেখানেও কিন্তু চলে আসবে। ওকে, থ্যাংকস টু